লুকিয়ে রাখা ধুলার ঢাকা পলকের ঝর্ণা ধারায় তুলিকা আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা তুলিকা পলকের ঝর্ণা ধারায় তুলিকা আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে আগে সকালে ধীরে ধীরে তার কপালে গান আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে আগে সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণায় সোনার কাঠি ছুঁয়ে দাও বিশ্ববিদায় হবে না পারে পাগল তোমার খাওয়া সেই হাতে হৃদয় আমার তুলে দাও পলকের ঝর্ণা ধারায় তুলিয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা তুলিয়ে দাও পলকের ঝর্ণা ধারায় তুলিয়ে দাও। My dear friends and audience, welcome to my channel The Garden of Sufism. প্রিয় দর্শক, আজকে আমি শান্তিনিকেতনে আছি। শান্তিনিকেতনে একজন খুব ভালো বিশিষ্ট সঙ্গীত শিল্পী, একজন ক্রিয়েটিভ মানুষ, ক্রিয়েটিভ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উনি গান ছাড়া কিছুই বোঝেন না। এই শান্তিনিকেতনকেই ভালোবেসে উনি সুদূর পূর্ণিয়া থেকে বহু বছর আগে এই শান্তিনিকেতনের মাটিতে এসেছিলেন। তাই আসুন ওনার উপর একটি শর্ট ডকুমেন্টারি সাক্ষাৎ আপনাদের উপহার দিচ্ছি। আমাদের সকলের প্রিয় অঙ্কন রায়, স্যার অঙ্কন রায়। স্যার নমস্কার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আপনাকেও দ্য গার্ডেন অফ সুফিজম এই যে সুন্দর চ্যানেলটি আপনি করেছেন তার জন্য আপনাকে অনেক অভিনন্দন জানাই। এটি একটি খুব সুন্দর অসাম্প্রদায়িক ও অরাজনৈতিক একটি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটি মানবতাবাদে বিশ্বাস করে। আর স্যারের নাম সুফি নজরুল হক। এই চ্যানেলের কর্ণধার সুফি নজরুল হক সাহেব। তিনি আজকে আমার যে একটি সাক্ষাৎকার নেওয়ার জন্য এখানে এসেছেন, তাকে আমার অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমার নাম অঙ্কন রায়, আমি পূর্ণিয়ায় আমার বাড়ি। তো 30 কি 31 বছর আগে পূর্ণিয়া থেকে আমি শান্তিনিকেতনে পড়তে আসি মানে আমার সঙ্গীত শিক্ষার জন্য এখানে আসতে হয়। আমি ছোটবেলা থেকেই গান বাজনা করেছি, শিখেছি। আমার বাবা মা, আমার দাদু সকলেই, আমার পরিবারের সকলেই এই সাংস্কৃতিক জগতের লোক। কেউ নাটক করেছেন, কেউ নাটক লিখেছেন। আমার বাবা সাহিত্যিক আলো রায়, তার অনেকগুলি বই আছে। তিনি পূর্ণিয়ায় থাকেন, মাও পূর্ণিয়ায় থাকেন। আমার বোন আবৃত্তি শিল্পী, ব্যারাকপুরে থাকে। শান্তিনিকেতনকে আমি আমার জীবন হিসেবে বেছে নিয়েছি। এখানকার বিভিন্ন সংস্থার সাথে আমি যুক্ত, যেমন শিশুতীর্থ একটি অনাথ আশ্রম, বা অনাথ বলাটা আমার ঠিক নয়, একটি আশ্রম যেখানে ছেলেমেয়েরা থাকে, পড়াশোনা করে, তাদের বাড়ি থেকে ছেড়ে আসতে হয়েছে নানান কারণে। সেই ছোট ছোট শিশুদেরকে গান শেখাই। এছাড়া আরও বেশ কিছু সংস্থা আছে। এলমহার্স ইনস্টিটিউট আছে, কিশোলয় একটি স্কুল আছে ছোটদের। আমার নিজস্ব অমলতাস বলে সংস্থা আছে, সেখানে অনেক ছোট থেকে বড় বয়স্ক মানুষ সকলেই গান শেখেন। এবং বিভিন্ন জায়গায় আমরা অনুষ্ঠান করে থাকি, এবং আরও নানান জায়গায় নানান রকম কাজের সঙ্গে যুক্ত থাকি। আপনি কি গানের উপর মাস্টার ডিগ্রি এই বিশ্বভারতী থেকে করেছেন? হ্যাঁ, বিশ্বভারতীর থেকে করার আগে আমি পূর্ণিয়ায় গ্র্যাজুয়েশন করেছিলাম বাংলা অনার্স নিয়ে। কিন্তু তারপরে আমার গান শেখার খিদেটা তো মেটেনি পূর্ণিয়াতে। তাই জন্য আমার বাবা আমাকে পাঠালেন শান্তিনিকেতনে করে। আমি দ্বিতীয়বার আবার গ্র্যাজুয়েশন এখান থেকে করলাম। করার পরে আবার মাস্টার ডিগ্রি করলাম, সে 1995 থেকে 2000 সাল পর্যন্ত। আর স্যার, আপনি যখন শান্তিনিকেতনে এসেছিলেন কত সাল? 1995। তখনকার যে শান্তিনিকেতন,
আর এখন যে শান্তিনিকেতন, কি তফাৎ, মানে কি কি অনেক তফাৎ, অনেক রকম, মানে এই তফাৎটা মানে বলে শেষ করতে পারবো না। প্রথম তফাৎ হচ্ছে একটা অনুভূতির। তখনকার ছেলে মেয়েদের মধ্যে যে অনুভূতিটা ছিল, দিন দিন যত যাচ্ছে এখন বাণিজ্য কেন্দ্রিক একটা ব্যাপার তৈরি হয়ে যাচ্ছে। ছেলেমেয়েরা এখন শেখার থেকে আগে চেষ্টা করে কিভাবে আমার মুখটা সকলের সামনে মানে দেখাবো। এটা আমি একদম সত্যি করে বলছি, মানে কাউকে রাগ ঠাক করে বলার ব্যাপার নেই, এটা চরিত্র। আমি তো অনেক ছেলে মেয়েদের সঙ্গে থাকি, তাদের দেখি, তারা তাদের কেরিয়ারটাকে যতটা বেশি গুরুত্ব দেয়, তাদের শেখাটার গুরুত্ব তার থেকে কম। এইটা একটা বড় তফাৎ। দ্বিতীয় আরেকটি তফাৎ হচ্ছে এখানকার পরিবেশগত তফাৎ। পরিবেশের দিক দিয়ে দেখতে গেলে আগে যত জঙ্গল, যত গাছপালা ছিল, তা অনেকটা কমেছে বিভিন্ন বাড়ি হওয়ার ফলে। অনেক বড় বড় বাড়ি, বিল্ডিং চারদিকে, এবং শান্তিনিকেতন আশ্রমের প্রাঙ্গণটাকে ঘিরে ফেলা হয়েছে। যে কেউ যখন তখন ওখানে ঢুকতে পারেন না, তার জন্য একটা টিকিট আছে, সেই টিকিট কেটে তাকে ঢুকতে হয়, মানে অনেক যান্ত্রিক ব্যাপার। আমরা কিন্তু যে কোনো রাস্তায় যে কোনো সময় গান গাইতে গাইতে গেছি, এখন সেই দৃশ্যটা তো চোখে পড়বেই না, কেননা জায়গাটা বন্ধ। এই কারণে শান্তিনিকেতনকে আগে যেভাবে আমাদের শান্তিনিকেতন বলে ভাবতাম, সেটা এখন শুধু মনের মধ্যে রয়েছে। ফিজিক্যালি যখন আমি সামনাসামনি দেখি, তখন সেই শান্তিনিকেতনটাকে আমার নিজের পার্সোনাল বলছি, অনেকটা দূরের মনে হয়। রবীন্দ্রনাথ আমার বুকে আছেন, তাকে যতটা আমি কাছে পাই, তার আশ্রম, তার শান্তিনিকেতনকে সেইভাবে পাই না। ইতিমধ্যেই তো এটা মানে ওয়ার্ল্ড হেরিটেজ হ্যাঁ। ঘোষণা হয়ে গেছে। সেটা তার জন্য যে সমস্ত কাজ, সেগুলো তারা অফিসিয়ালি করছেন। ওয়ার্ল্ড হেরিটেজ তো একটা তকমা, যেটা একটা স্বীকৃতি, হুম। কিন্তু মনের যে ভেতরকার যে স্বীকৃতি, সেটা তো তারা দিতে পারবেন না। তার জন্য তো আরো বাধা বিপত্তি বেড়ে গেল। যেহেতু এটা ওয়ার্ল্ড হেরিটেজ, তার জন্য আরো জনসাধারণের সঙ্গে এটা আরো বেড়ে গেল দূরত্বটা। তাদের টিকিট কেটে সেই জায়গায় ঢুকতে হচ্ছে, তাদের আরো সুন্দর করে সাজিয়ে ডাকতে হচ্ছে জায়গাটাকে। হ্যাঁ, একদিকে অবশ্যই এটা খুব বড় যে ওয়ার্ল্ড হেরিটেজ, তার জন্য অনেক টাকা পয়সা পাবেন, অনেক বড় বড় প্রজেক্ট আসবে এটাকে মেনটেন করার জন্য। হ্যাঁ, সেদিক দিয়ে সেটা সত্যি হবে এবং খুব ঝাঁচকচকে একটা জিনিস তৈরি হবে আবার। কিন্তু সেই যে শান্তিনিকেতন, যেখানে যখন খুশি আমরা চলে গিয়ে আম কুড়োনো যেত, ছোট বাচ্চারা খেলতো, পুকুরে ঝাঁপ দিয়ে তারা সাঁতার কাটতো, সেই দৃশ্য আর কোথায়? সেই প্রাকৃতিক দৃশ্য। সেই প্রাকৃতিক ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে আর্টিফিশিয়াল, কৃত্রিমতার দিকে চলে যাচ্ছে, এবং ঠিক। সেটাই যাবে এই যুগের। বোধহয় এটাই ধর্ম। একদম ঠিক, একদম ঠিক। আর এটাই নিয়ম। আসলে কি হচ্ছে, মানে যত দিন এগোচ্ছে, এটা পরিবর্তনশীল পৃথিবী। হ্যাঁ, সেটাই, সেটা মেনে নিয়ে যদি আমি চলি, আমি ঠিক থাকতে পারবো। আমি যেমন ধরুন শান্তিনিকেতনের ভিতরে না থাকলেও তার আশেপাশে থাকি, তার চারদিকে আরো অনেক সংস্থা আছে, সেগুলোর সঙ্গে আমি যুক্ত। আমার নিজের এই যে ঘর, সেই ঘরে অনেক ছেলে মেয়ের থেকে শুরু করে অনেক বয়স্ক বৃদ্ধ। আমার সব থেকে ভালো লাগে যে 86 ইয়ার্স ওল্ড একজন ভদ্রমহিলা আছেন, তিনি এখানে গান শেখেন। 86 ইয়ার্স, আমার বাবার থেকেও তিনি বড়। আবার ছোট বলতে 5 বছরের একটি বাচ্চা, সেও গান শিখতে আসছে। এটাও তো আপনার পরম পাওয়া। এই পাওয়াটা আমি শান্তিনিকেতনে আছি বলে হয়তো পাচ্ছি। এর একটা আলাদা একটা ক্ষমতা আছে শান্তিনিকেতনে, যেই ক্ষমতাটা আমি অন্য কোনো জায়গায় গিয়ে হয়তো ফিল করতে পারি না। তাই জন্য আমি আমার মানে সমস্ত সময়টা, জীবনটা যেন শান্তিনিকেতনকেই দিয়ে দিয়েছি। আর শান্তিনিকেতনে থাকাকালীন, বসবাস করাকালীন, তৎকালীন যারা পুরনো মানুষ ছিলেন, তাদের মধ্যে কাউকে দেখেছেন আপনি? হ্যাঁ, শান্তিনিকেতনে যে সময় আমি এসেছি সেটা হচ্ছে 1995। এখানে পড়তে এলাম সঙ্গীত ভবনে, পূর্ণিয়া থেকে। একদম অজানা একটি ছেলে, যে এখানকার কিচ্ছু জানে না, কিন্তু দু একজনের রেকর্ড শুনেছি ছোটবেলায়। তার মধ্যে একজন ছিলেন অন্যতম শ্রদ্ধেয়া কণিকা বন্দ্যোপাধ্যায়, শ্রদ্ধেয়া নীলিমা সেন, শ্রদ্ধেয় শ্রী শান্তিদেব ঘোষ মহাশয়। এনারা তখন জীবনের রূপান্তে, মানে প্রায় অনেকটা বয়স, আমরা যখন এসে পৌঁছেছি তখন এরা ছিলেন। তাদেরকে অন্তত দেখতে পেয়েছি, তাদের কাছে হয়তো শিখতে পারিনি, কিন্তু তাদের কাছে গেছি, গিয়ে বসেছি। আমি আরেকজনের কথা বলবো, তার নাম সুখময় মিত্র। তিনি ছিলেন কলা ভবনের অধ্যক্ষ, শান্তিনিকেতনের কলা ভবনের অধ্যক্ষ। তিনি শিল্পাচার্য নন্দলাল বোসের ছাত্র, এবং গুরুদেব রবীন্দ্রনাথকেও তিনি দেখেছেন। তার যখন তিনি এসেছিলেন 1935 সালে, আর 41 সালে গুরুদেব মারা যান,
তো এই 6টা বছর গুরুদেবের সান্নিধ্য সেই শিল্পী পেয়েছিলেন সুখময় মিত্র, সেই সুখময় মিত্রর কাছেই আমি থেকে এখানে পড়াশোনা করেছি। হোস্টেলে থাকা হয়নি। সুখময় বাবু নিজেই আমাকে, আমি জেঠু বলতাম, সুখময় জেঠু আমাকে ডেকে নিয়ে তার বাড়িতে রাখেন, কোনো ভাড়া দিয়েও নয়, এমনি তার বাড়িতে থেকেছি, খাওয়া দাওয়া করেছি, কলেজে ক্লাস করেছি, বিভিন্ন গুণী মাস্টারমশাইদের সান্নিধ্য পেয়েছি। তাদের মধ্যে ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়, অরূপ রতন বন্দ্যোপাধ্যায়, মাধবী রুজ, ইন্দ্রাণী মুখোপাধ্যায়, মলয় শঙ্কর চট্টোপাধ্যায়, শীতাংশু রায়, এরকম অনেক মাস্টারমশাইদের পেয়েছি। সুনির্মল ভট্টাচার্যকে পেয়েছি, ধ্রুপদের খুব ভালো একজন শিল্পী, এখন নেই উনি। এরকমভাবে অনেক গুণী মাস্টারমশাইদের সান্নিধ্য পেয়েছি। আর অনুষ্ঠান করতে যারা যারা তখন আসতেন এখানে, তাদের মধ্যে দিকপাল অনেক মানুষকে সামনে থেকে বসে অনুষ্ঠান শুনেছি। যেমন পণ্ডিত রবিশঙ্কর, তার সেতার শান্তিনিকেতনে শোনা গেছে, আমরা তখন ছাত্র, আমরা তার সামনে বসে শুনেছি, ওয়ার্কশপে জয়েন করেছি। প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন গীতা ঘটক, গীতা ঘটকের ওয়ার্কশপ 3 দিনের আমরা শান্তিনিকেতনে করেছি। আরো অনেক, মানে বললে শেষ হবে না। ফিরোজা বেগমকে দেখেছি একদিন রাত্রিবেলায়, এখানে ফিরোজা বেগম তার গেস্ট হাউসে ছিলেন, আমরা এখানকার ছাত্রছাত্রীরা রাত্রিবেলায় গিয়ে তার সঙ্গে দেখা করলাম। তো মাঝরাত পর্যন্ত তিনি তার গল্প বললেন, কিভাবে তিনি বাংলাদেশ থেকে পাকিস্তানে চলে যাচ্ছিলেন বা আবার ফিরে এলেন, কমল দাশগুপ্তর সাথে বিয়ে হয়েছিল, সেসব ব্যাপার নিয়ে, এবং নজরুল সাহেবের সমস্ত গানের যাকে বলা হয় অথেন্টিক, সেই ফিরোজা বেগমের সঙ্গে প্রায় 5-6 ঘন্টা আমরা কাটিয়েছি। এটা তো সৌভাগ্য, এটা একটা বিশাল সৌভাগ্য। আর এই খুব ইদানিং কালে ছায়ানটের কর্ণধার সঞ্জিদা খাতুন, বাংলাদেশ, মানে সাংস্কৃতিক বিপ্লব বলা যায় তার হাত ধরে এসেছিল বাংলাদেশে, এবং এখনো আছে। রবীন্দ্রনাথের গানকে বাংলাদেশে ছড়ানোর জন্য সঞ্জিদা খাতুন আপার ভূমিকা অসম্ভব বেশি। তাকে পেয়েছি এখানে, আমাদের এই পাড়াতেই আছেন শিল্পী সুশোভন অধিকারী, তার বাড়ির ছাদে একদিন তিনি গান গাইছিলেন, সেখানে বসে আমরা সেই গান শুনেছি রাত্রিবেলায়। এরকম অনেক অজস্র স্মৃতি আছে। আমার একটি স্মৃতির বই আছে, আশ্রম সঙ্গীত, সেই বইটাতে কিছু কিছু লিখেছি এইসব বিষয় নিয়ে, আপনাকে দেব সেই বইটা। খুবই প্রিয় দর্শকবৃন্দ, একটি গুণী মানুষের সাক্ষাৎকার আজকে নিচ্ছি। আমি খুব আনন্দিত, আলোকিত এই ধরনের মানুষের সংস্পর্শে আসা। মাস্টারমশাই, আপনি তাহলে ভবিষ্যতে শান্তিনিকেতনেই থাকবেন, এই পরিকল্পনা অনুযায়ী সবসময় তো সবকিছু হয় না, কিন্তু ইচ্ছেটা বলতে পারি, আমার ইচ্ছে এখানেই থাকা, সব জায়গায় ঘুরে আসবো, কিন্তু দিনের শেষে যেন আমি শান্তিনিকেতনে থাকতে পারি, এইটা ইচ্ছে। আর পরিকল্পনা মাফিক সবকিছু হয় না সবসময়, সেই জন্য পরিকল্পনা কথাটা বলতে পারলাম না। যাই হোক, রবি ঠাকুরের যে দর্শন, বিশ্ববরেণ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আসল দর্শনটা কি ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন ওইভাবে এক কথায় বলা আমার খুব কঠিন কাজ। ওনাকে বুঝতে হলে সারা জীবনও একটা শেষ নেই। আমরা মাত্র সামান্য একটা অংশ নিয়ে চলি, সেটা হলো আমি শুধুমাত্র তার গানটুকু নিয়ে চলি। তার লেখা কিছু পড়েছি, অনেক পড়িনি, হয়তো বুঝিও নি সবটা, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যেন প্রাণে রয়েছেন। তার দর্শন বলতে আমার কাছে মনে হয় জীবন শিক্ষা। হ্যাঁ, জীবন শিক্ষা। তার যে পড়াশোনার যে ক্ষেত্রটা যেভাবে ছোটদের মধ্যে উনি করেছিলেন, সেইটা যেন আমরা বজায় রাখতে পারি। সেটা অনেকটা বজায় আছে, আবার অনেকটা নেইও। উনি যেমন কোনো বাউন্ডারি চাননি, এটা একটা দর্শন বলতে পারি। বাউন্ডারি বলতে একটা দেয়াল, যে দেয়ালটা মানুষকে ভাগাভাগি করে দেয়, এদিকে তুমি থাকবে, এদিকে আমি থাকবো, এই জিনিসটা নয়। তার জন্য তার যে উপাসনা মন্দির, সেটা কাঁচ দিয়ে তৈরি, যাতে কাঁচ একটা স্বচ্ছ জিনিস, দেয়াল নয়। সেজন্য কাঁচের ভেতরেও যে আছে, কাঁচের বাইরেও যে আছে, দুজনেই সমানভাবে ওই উপাসনা করতে পারেন। অর্থাৎ বিশ্বভারতীতে যে ব্রাহ্ম সমাজের যে মন্দিরটি, অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ওনার
পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, এনারা সব ব্রাহ্ম সমাজেরই অনুরাগী ছিলেন, হ্যাঁ অনুরাগী এবং তার ধর্ম ভক্ত, হ্যাঁ ভক্ত ছিলেন। তা এখানে তো একদম দ্বিতীয় নাস্তিক, অর্থাৎ বিশ্বভারতীর ভিতরে কোনো মূর্তি পূজা হয় না। না, মূর্তি পূজা হয় না, এক নিরাকার কোনো এক শক্তি যাকে ভেবে এখানে উপাসনাটা হয়। এবং এই নিয়ে রবীন্দ্রনাথের অনেক গানও আছে এবং ব্রাহ্ম সমাজের আরো অন্যান্য গুণী তখনকার মানুষদের সঙ্গীত দর্শন সব রয়েছে। প্রিয় দর্শক, আমাদের ইন্টারভিউ সাক্ষাৎকার এবার শেষের দিকে। স্যার, আপনি ইতিমধ্যেই অবগত বা আপনি জানেন যে আমার চ্যানেলের মূল মোটো হচ্ছে মানবতাবাদ। আজকে যে শান্তিনিকেতনে আমরা বসে আছি, উনি বিশ্বকবি ছিলেন। সূর্য যেমন সারা পৃথিবীকে আলোক দান করেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখায়, তার নাটকে, তার সাহিত্যে, তার রচনায়, প্রবন্ধে, উপন্যাসে প্রতিটি মানুষকে মানবতাবোধে উদ্বুদ্ধ করেছিলেন। তাই আমাদের সকলেই প্রাণে থাকা কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রাণে উনি আছেন, আমাদের চেতনায় নজরুল আছেন। এই বাঙালি দুই কবি কাজী রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম আমাদের সকলের কাছে প্রিয়। সর্বশেষ প্রশ্ন, আমার চ্যানেলের মাধ্যমে আজকে যে মানুষ এত অসহিষ্ণু, ধৈর্যহীন, এত ধর্মান্ধতা মানুষের মধ্যে ঢুকে গেছে, মানুষে মানুষে হানাহানি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, ঠিক এই সময় দাঁড়িয়ে শুধু রাজ্যবাসী না, দেশবাসী না, সারা পৃথিবীকে একটি আমার চ্যানেল দ্য গার্ডেন অফ সুফিজমের মাধ্যমে একটি মানবতাবাদ এবং সম্প্রীতি, ভালোবাসার বার্তা দেন। সারা পৃথিবী জুড়ে যে অসহিষ্ণুতা, তার জন্য দায়ী আমাদের সঠিক শিক্ষা প্রদান করা হয় না। আমরা যদি ছোটদের মধ্যে থেকে সাম্প্রদায়িক ভাবটা সরাতে পারি, যদি বলতে পারি সঠিকভাবে, শুধু কথার কথা নয়, ঠিকভাবে যদি ওদের বোঝাতে পারি যে সব মানুষই সমান, কারোর সঙ্গে তোমার কোনো শত্রুতা নেই, হানাহানি নেই, ধর্ম যে যার মতন পালন করুন, আমার ধর্ম আমি গান গাইছি, তোমার ধর্ম তুমি একটা বাগান করছো, সেটা একটা ধর্ম। এরকমভাবে ধর্ম কিন্তু কাজ ভিত্তিক হয় এবং সমস্ত কাজকে আমরা যেন সম্মান করতে পারি। একদম ঠিক। এবং তার জন্য কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, এসব কিচ্ছু না, প্রত্যেককে আমরা সম্মান করতে যেন শিখি। এবং সেই শেখাটা হয় ছোটদের মধ্যে দিয়ে। ছোটদের মধ্যে যদি সেই বার্তা আমরা সঠিকভাবে না পৌঁছতে পারি, তাহলে সারা পৃথিবীতে যে এই যে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা, লোকের সাথে লোকের মিল নেই, এই জিনিসটা তাহলে হতো না। আমরা পড়াই ঠিকই, কিন্তু সেই পড়ানোটা তাদের মধ্যে হয়তো ঢোকাতে পারি না, এটা আমাদের অক্ষমতা বড়দের। অর্থাৎ শিশু মনে অর্থাৎ যে আমাদের যে নীতি কথাগুলো পড়ানো হতো শিশু মনে, সেটা যেন তাদের মধ্যে প্রয়োগ করা যায়, সেই পর্যন্ত আমাদের শিক্ষাটা নিয়ে যেতে হবে। শুধু একটা মুখে বলে দিলাম, তারপরে তারা যা খুশি করলো, সেটা নয়। একজন মানবতাবাদী ছিলেন, আপনি নিশ্চয়ই জানবেন, প্রয়াত কমরেড পান্নালাল দাশগুপ্ত। পান্নালাল দাশগুপ্তকে আমি দেখেছি। এটা তো বড় পাওয়া। আমার কুটির যে এখানে সোসাইটি আছে, সেই আমার কুটিরে উনি বসে থাকতেন, অনেক বয়স, আমরা সামনে তখন ছোট, গিয়ে যে কথা বলবো দুটো সেরকম কোনো সুযোগও হয়নি, কি বলবো সেটাও জানতাম না, কিন্তু সামনে গিয়ে প্রণাম করেছি, দেখেছি, এতটুকু বলতে পারি। শ্যামলী খাস্তগি, হ্যাঁ তাকেও দেখেছি, অনেকদিন পর্যন্ত ছিলেন, উনি সমাজকর্মী ছিলেন এবং এনারা সবাই কিন্তু ব্রাহ্ম সমাজের ভক্ত ছিলেন। আর একটা কথা হচ্ছে যে প্রয়াত কমরেড পান্নালাল দাসের একটি যে সোসাইটির কথা বলছেন, টেগোর সোসাইটি, এই সোসাইটির একটি বাৎসরিক অনুষ্ঠান হয়, যেখানে গ্রামের সেই ছোট ছোট শিশুদের উনি নতুন জামা কাপড় দেওয়া হয়। এবং আরেকটি খুব সুন্দর জিনিস, যে বিল, কাঁদর, খাল
একটা সুন্দর জায়গাতে কিছু কচি কচি মাছ, চুনো মাছ নিয়ে যাওয়া হয় এবং সেই মাছগুলো মানে আপনার ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে ওই যে অনুষ্ঠানটার নাম মিন মঙ্গল। হ্যাঁ হ্যাঁ মিন মঙ্গলটাও আমি কিন্তু করেছি কয়েকটা, একদম গ্রামের রাস্তা দিয়ে সেই মাছের চারা নিয়ে গিয়ে নদীতে ফেলা, পুকুরে ফেলা, এবং তার সাথে ওদের ওই সোসাইটির সঙ্গে আরেকজনেরও নাম আমার বলতে হয়, আমার এই ডান দিকে দেখা যাচ্ছে না, উনি বসে আছেন, তার নাম আগ্নিক চট্টোপাধ্যায়, যিনি তবলা বাজান। আমি একটি গান গাইবো শেষে। তো সেই ওনার জেঠিমা অনুরাধা চট্টোপাধ্যায়, তিনি মানব জমিন বলে একটা ইয়ে করেন, এনজিও চালান, এবং এই পান্নালাল দাশগুপ্ত এদের সকলের সঙ্গেই তার যোগাযোগ ছিল এক সময়। এখন তিনি নিজেই একটা প্রতিষ্ঠান, তিনি এই মিন মঙ্গলটাকে পরিচালনা করেন, এবং তার ওই নেতৃত্বে আমরা বছরে একবার করে নদীতে যাই ওই মাছের চারা দেওয়ার জন্য। এবং এটার কনসেপ্টটা হচ্ছে যে ছোট থেকে তুমি দিতে শেখো, দিতে শেখো, একদম রাইট। হ্যাঁ। তো এইটা আমার খুব মনে এলো যে সত্যি পান্নালাল বাবুর যে উদ্দেশ্যটা, যে উনি চেয়েছিলেন যে শিশু মনকে আরো বিকশিত করে তোলা, অর্থাৎ তুমি এই পৃথিবীকে কিছু দাও, দেওয়া। খুবই ভালো লাগলো। আর আপনি সর্বশেষ একটি গান গেয়ে আজকের পর্ব। তার আগে আমি একটু বলে দিই, আমি অনেক কথা হয়তো বলতে পারি না, কিন্তু আজকে আমাদের দাদা নজরুল দা আমাকে দিয়ে অনেক কিছু বলিয়ে দিলেন। আমি প্রথম থেকেই ভাবছি কখন আমি একটি গান গাইবো, সেই গানটি গাওয়ার হয়তো এখন সুযোগ পেয়েছি। তো আগ্নিক আমার সঙ্গে সঙ্গত করছে। আমি গুরুদেবের যে গানটি গাইছি সেটি হলো বহু যুগের ওপার হতে আষাঢ় এলো। দ্য গার্ডেন অফ সুফিজম, এই চ্যানেলটিতে আজকে আমার সাক্ষাৎকার নিলেন শ্রদ্ধেয় সুফি নজরুল হক মহাশয়। তাকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, এবং এই চ্যানেলটিকে আমি অনেক অনেক শুভকামনা জানাই। চ্যানেলটির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, অনেক দর্শক এর সঙ্গে যুক্ত হন, অনেক ভালো ভালো কাজ উনি করছেন, সেই সমস্ত কাজ আপনারা দেখুন। আমিও আপনাদের সঙ্গে ফলো করব এই চ্যানেলটিকে। সকলকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, আদাব।